দর্শক স্বাগত জানাচ্ছি নিয়মিত আয়োজন এখন প্রকাশে। সঙ্গে আছি আমি বেলায়েত হোসেন। আজকের আলোচনার বিষয় গণভোট বিতর্ক। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। আমাদের সঙ্গে আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। আর আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। দুদু ভাই কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আমরা আজকে আলোচনা করব গণভোট নিয়ে যে বিতর্ক চলছে রাজনীতির মাঠে, এটা নিয়ে পাশাপাশি আমরা যে প্রাসঙ্গিক যে রাজনীতির মাঠ আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। শুরুটা আমি একটু আকন ভাইকে দিয়ে করতে চাই। আকন ভাই, আজকে সারাদিন রাজনীতির মাঠে অনেকগুলো কথা এসেছে, এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ কথা এসেছে রাজনীতিতে ধর্মের ব্যবহার। আসলে রাজনীতিতে কারা ধর্মের ব্যবহার করছে এই ইঙ্গিত যখন আজকে বিএনপির অনেক নেতাই বলেছেন, এই ইঙ্গিত যখন বলা হয় যে রাজনীতিকে ধর্মকে হাতিয়ার হিসেবে নিচ্ছে অনেকগুলো দল বা একটি দলকে ইঙ্গিত করেছে, কারা আসলে ধর্মকে ব্যবহার করছে, এটা কি এই দায়টা কোনো কারণে ইসলামী দলগুলোর উপর চলে যায় কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন প্রকাশ টিভির সঞ্চালক সহ আলোচক জনাব এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক হান্নান মাসুদ সহ দর্শক শ্রোতা মণ্ডলী, ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা এটার চরম একটা অন্যায় কাজ। ধর্ম তো শুধু রাজনীতি না, ধর্ম হলো ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, সর্বত্র হলো ধর্মের চর্চা না থাকলে, কোথাও যদি কোনো ব্যত্যয় ঘটে, ব্যক্তি জীবনে ধর্ম আছে, পারিবারিক জীবনে ধর্ম নাই, পারিবারিক জীবনে ধর্ম আছে, রাষ্ট্রীয় জীবনে ধর্ম নাই। এই যারা ধর্মকে একটা খণ্ডিত জায়গায় সীমাবদ্ধ রাখেন, রাজনৈতিক ক্ষেত্রে অনেকে, যেহেতু এদেশের 92% মানুষ মুসলমান, 20 থেকে 25 লক্ষ আলেম ওলামা বাংলাদেশে, 3.5 লক্ষ মসজিদ বাংলাদেশে, এইখানে কোনো দল নির্বাচনের সময় এই সহজ সরল মুসলমানদেরকে তাদের সাথে নেওয়ার জন্যে তারা কিছু ধর্মের কথা বলে। আগে টুপি মাথায় দেয় না, কিন্তু নির্বাচন সময় মাথায় টুপি দেয়। আগে হয়তো অনেকে নামাজ পড়ে না, নির্বাচন সময় আগে আগে যে মসজিদে ঢোকে, এভাবে আছে আর কি। তো এই জায়গাটা তো খারাপ জিনিস। এতে ধর্মের অবমূল্যায়ন হয়, অপব্যাখ্যা হয়। কাজে এইটা যারা এই কাজ যারা করে তারা ভালো ন্যায়তে বা ভালো উদ্দেশ্য করতেছে তা না। ধর্ম তো সামগ্রিক জীবন। আমি যেটা বলতেছি, ধর্ম একটা পরিপূর্ণ জীবন বিধান, ইসলাম একটা পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন বিধান, কমপ্লিট কোড অফ লাইফ। তো সেখানে শুধু রাজনীতি আসবে কেন? আর ধর্মের সূচনা দিনে এদেশে প্রবর্তন করতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যেমন ব্যক্তিগত জীবনে আল্লাহর বিধান দিয়েছেন, ইসলামের বিধান দিয়েছেন, ধর্মের বিধান দিয়েছেন, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে ওনার একটা সিস্টেম দিয়েছেন। কাজে এই জায়গাটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু 10 বছর রাষ্ট্রনায়ক ছিলেন, এটা আমরা অনেক মুসলমানরা জানি না। এবং রাষ্ট্রের আয়তন ছিল 30 লক্ষ বর্গ কিলোমিটার। এখন যারা ইসলামিক রাজনীতি বা ইসলামিক দল রয়েছে, তারা তো সেই অর্থে আসলে আমরা তাদেরকে দেখছি পূজা মণ্ডপে গিয়েছে, তারা অনেকটা লিবারেল হয়ে রাজনীতির মাঠে আছে। সেই জায়গায় তারা আসলে ধর্মের নিয়ে রাজনীতি বা কোন জায়গায় তারা আছে না, কারা কিভাবে করে এটা তারা জবাব দেবে, দল জবাব দেবে, এবং যে ব্যক্তি গিয়েছে তারা জবাব দেবে। অতি উৎসাহী হইয়া আমার কেউ ধর্মের বুদ্ধাচরণ করা, ধর্মের কৃষ্টি কালচারের সাথে সাংঘর্ষিক করা, এই বিষয়টা যারা করবে তারা কিন্তু জনগণ তাদেরকে একসময় চিহ্নিত করে ফেলবে, যারা কারা কোন দিকে যায় তারা। আমি হান্নান মাসুদের কাছে আসবো। দুদু ভাই আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। দুদু ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। একটু দেরি হয়েছে, সম্ভবত রাস্তায় একটু সমস্যা হয়েছে। দুদু ভাই, একটি প্রশ্ন আপনাকে করতে চাই। আজকে আলাল ভাই একটি কথা বলেছেন, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল, তিনি বলেছেন যে জামাতকে নিষিদ্ধ করার আহ্বান তিনি জানিয়েছেন। তো জামাতকে এখন নিষিদ্ধ করার যে আহ্বান আপনাদের দল থেকে জানানো হচ্ছে, 2001 থেকে 2006 সাল পর্যন্ত আপনারা একই সঙ্গে জামাতের সঙ্গে সরকারে ছিলেন। এরপরে অনেক দিন আপনারা একসঙ্গে জামাতের সঙ্গে যুগপৎ আন্দোলন করেছেন, জোটভুক্ত ছিলেন, জোটভুক্ত নির্বাচন করেছেন। তখন নিষিদ্ধ করা গেল না কেন? এখনই কেন নিষিদ্ধের আহ্বান আসলো? জি, আপনাকে ধন্যবাদ। সরি, এটা দলীয় কোনো বক্তব্য না, এটা তাৎক্ষণিক ঘটনার প্রেক্ষিতে আমাদের একসময় যুব দলের সভাপতি, উনি দীর্ঘ আন্দোলন সংগ্রামে উনি ছিলেন এবং বিএনপির ভিতরে
যে 2-4 জনের মামলা 400-র উপরে, আলাল সাহেবের মানে সর্বোচ্চ বলা যায় তার মামলা সংখ্যা। তিনি মুক্তিযোদ্ধা, তিনি এখন বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা। এমন অনেক ঘটনা ঘটছে, তার প্রেক্ষিতে অনেকটা মুক্তিযোদ্ধার দৃষ্টিভঙ্গি নিয়ে যখন কথা হয় বা আলোচনা হয়, তখন বিষয়গুলো কিন্তু যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে, এই দেশে যারা চায় নাই, তারা যখন এই দেশের সম্বন্ধে একক কর্তৃত্বর মানে বিষয়টা এরকম যে তারা ছাড়া আর এখানে আর কেউ নাই, তখন এটা আপত্তিকর হয়। গণতান্ত্রিক বিবেচনায় তারা কতটুকু কর্তৃত্ব দেখাতে পারবে? যারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি ছিল, তারা তো আপনাদের সঙ্গে, যাদেরকে আপনারা বলছেন তারা তো আপনাদের সঙ্গে রাজনীতি করেছে, সেক্ষেত্রে তারা কতটুকু কর্তৃত্ব দেখাতে পারবে? আমাদের সঙ্গে রাজনীতি করেনি, গণতান্ত্রিক আন্দোলনে তারা তাদের ভূমিকা পালন করেছে। তারা আওয়ামী লীগের সময়ও, যেমন আপনি এটা মানে বলবেন না, কারণ বললে আপনার হয়তো খারাপ লাগতে পারে, যে আওয়ামী লীগের সঙ্গে যখন 86-এ নির্বাচন করেছে, তখন আপনার সে আওয়ামী লীগের সঙ্গে ছিল। তো এই কথাটা আপনি বলবেন না, বললে আওয়ামী লীগের সঙ্গে জামাত গেলে খারাপ শোনাবে, হয়তো আপনার বিবেচনায় একটু ঘাও লাগতে পারে। কিন্তু এটা জামাতের কেউ থাকলে আমি অবশ্যই তাকে এই প্রশ্নটা করতে পারি। আজকে শুধু জামাতের কেউ নাই, ওই যে এখনো লাগছে আপনার এই কথাটা বলাতে, জি, যারা বিএনপির ঘাড়ে চাপিয়ে অনেকে আবার একটু তৃপ্তিবোধ করতে পারে। আচ্ছা, তো এটা করতেই পারে, গণতান্ত্রিক রাজনীতিতে তো এটা হতেই পারে। তো আপনি যেমন আমার ঘাড়ে চাপাই দিলেন, আমি যখন আবার আপনার ঘাড়ে চাপাতে যাব, তখন আপনার কষ্ট লাগবে। যদি মেনে নিয়ে আপনি অন্য প্রশ্ন করতেন, তাহলে আবার আপনাকে মোর ডেমোক্রেট বলে আমি সেলিউট করতাম। আচ্ছা, তো এখন যে কথাটা বলি আপনার, জামাত গণতান্ত্রিক আন্দোলনে তারা ভূমিকা পালন করেছে, একই সঙ্গে তারা স্বাধীনতা যুদ্ধের সময় যে ভূমিকা পালন করেছে, তারা আবার এখন মেয়েদের কি পোশাক নির্ধারণ হবে সেটা আবার ডিসাইড করছে। এই সব জায়গায় মানে আপত্তির প্রশ্নগুলো উঠেছে। জামাতের রাজনীতি জামাত করে, বিএনপির রাজনীতি বিএনপি করে, আবার কেউ কমিউনিস্ট পার্টি বা অন্য ইসলামী দল করলে তারা তাদের মতো করে। এই জায়গাটা সবাই জনগণের কাছে যাবে, জনগণের কাছে অ্যাপ্রোচ করবে। তবে জামাতের প্রসঙ্গটা তো আমার কাছে মনে হয়েছে এই দেশে এখন আপাতত মুহূর্তে সব থেকে দুটি দল মানে প্রতিষ্ঠার শীর্ষে, মানে সময়ের বিবেচনায়, একটা হচ্ছে জামাত পাকিস্তান, অর্থাৎ ব্রিটিশ ভারতে আমলে, কমিউনিস্ট পার্টি ব্রিটিশ আমলে। কিন্তু জামাত সব সময় যা মানুষ চিন্তা করে তার বিপরীত চিন্তা করে। যেমন পাকিস্তান আন্দোলনে জামাত ছিল না, সে তখন ব্রিটিশকে সমর্থন করছে। আবার 71-এ বাংলাদেশ আন্দোলন বা যুদ্ধে সে আবার পাকিস্তানকে সাপোর্ট করছে। এমনকি এই যে কি গণঅভ্যুত্থানের আপনার সে প্রথমেই আওয়ামী লীগকে মাফ করে দিয়েছে, তীব্র সমালোচনার মুখে তারা আবার এই মাপটা প্রত্যাহার করেছে। মেজর পয়েন্টে জামাত মানে সিদ্ধান্ত নিতে একটু বিপরীতমুখী হয়। কিন্তু দুবাই আজকে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছে জামায়াত এবং বিএনপির মধ্যে সমঝোতা হচ্ছে, তাদের কাছে এই খবর আছে, এবং গণভোট এবং উচ্চকক্ষে পিআর ইস্যুতে জামাত হয়তো উচ্চকক্ষে পিআর যদি বিএনপি মেনে যায়, জামাত গণভোটের বিষয়টি ছাড় দিবে। আসলে কি কোনো সমঝোতা হচ্ছে দলের সিনিয়র নেতা হিসেবে আপনার কাছে কোনো বার্তা আছে? সব থেকে ভালো হতো যে এখানে পাটোয়ারি নিয়ে এসে জিজ্ঞাসা করলে, এটা আমার জানা নাই। তবে নির্বাচনে মেরুকরণ হতে পারে, কে কোন দলের সঙ্গে গেলে কাদের সুবিধা অসুবিধা, কার সিট বাড়বে কমবে, এই মেরুকরণ সাধারণত হয়। তো পিআর প্রসঙ্গে আমাদের স্পষ্ট বক্তব্য আছে, তারা তাদের বক্তব্য দিয়েছে। তবে পাটোয়ারির বক্তব্য আমি এই ক্ষেত্রে খুব একটা গ্রহণ করছি না। অন্য নেতা যদি একটা কথা বলতেন, কারণ তার মানে বক্তব্যগুলো মানে রাজনীতির থেকেও রাজনীতির বাইরের বিষয় থাকে বেশি। এই যে বিয়ে শাদীর কথা বলে, কাবিননামা বলে, সেই জন্য পাটোয়ারির প্রসঙ্গটা থাক আপাতত। আচ্ছা, পাটোয়ারির প্রসঙ্গ দুদুভাইয়ের কাছে রাখছি, কিন্তু পাটোয়ারির প্রসঙ্গ নিয়ে
দুদু ভাই একটা কথা বলেছে, সেই কথা নিয়ে আসবো। আপনি যতই বলেন আজকে রাজনীতির মাঠ গরম করে দিয়েছে পাটোয়ারি প্রসঙ্গে একটু আপনার কাছে আসতে চাই। এই যে যে কথাটি নাকচ করে দিয়েছেন দুদু ভাই, যে এটা আসলে পাটোয়ারিই বলতে পারবে, আপনাদের দল থেকে যে এই কথাগুলো বলা হয়, আমি দেখেছি যখন পাটোয়ারি এই কথা বলে সেই বৈঠকে বা সেই আলোচনা সভায় আমি নিজে উপস্থিত ছিলাম, আমি নিজে কাভার করেছি। সারোয়ার তুষার তখন তার সঙ্গে একটু কানে কানে বলছিলেন যে সমঝোতা বা এই ধরনের কিছু, অর্থাৎ এটি শুধু পাটোয়ারির বক্তব্য নয়, যা বোঝা গেল এটা আপনাদের দলেরও বক্তব্য, বিএনপি জামাত সমঝোতা হচ্ছে, আপনাদের দলের কাছে এই ধরনের মেসেজ আছে। কি ধরনের মেসেজ আছে? আচ্ছা, ধন্যবাদ। আমি প্রথমে একটা কথা বলি যে হচ্ছে সালাউদ্দিন ভাই যে কথা বলছিলেন যে হচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি করা হচ্ছে, তো যেই বক্তব্য উনি এটা বলছেন সেই বক্তব্য আবার হচ্ছে উনিও ধর্ম নিয়ে রাজনীতি করছিলেন। আমি আজকে বক্তব্যটা শুনছিলাম, শোনার সৌভাগ্য হয়েছে। উনি বলছিলেন যে হচ্ছে একটি দল আপনার ইসলামের নামে রাজনীতি করার চেষ্টা করছে, মানুষজনকে ইসলামের নামে ভোট চাচ্ছে, তবে আমরা মওদুদির ইসলাম পালন করি না, আমরা মদিনার ইসলাম পালন করি। মানে এই ক্ষেত্রে মানে হচ্ছে ধর্মকে টেনে নিয়ে আসা হয়েছে প্রত্যেকেই সুযোগ মতেই, যে স্বাধীনতার পর থেকে বা আগ থেকেই বাংলাদেশে রাজনীতির একটা হাতিয়ার মানে ধর্ম। শেখ হাসিনা 96 ইলেকশনের আগে পরে মাথায় পুট্টি পরে তসবি হাতে নিয়ে ভোট চাইছে। এরপর হচ্ছে দেখেন ইলেকশন আসলে বাম দল সবাই যারা নিয়মিত ইসলামী দলগুলোকে গালিগালাজ করে তাদের মাথায় টুপি উঠে যায়। এটা বাংলাদেশের আবহমান চরিত্র, এটা থেকে বের হয়ে আসতে হবে। আবার বাংলাদেশে ইসলামী রাজনীতিরও বিভিন্ন ধারা আছে। মানে জামাতের ইসলাম একরকম, ইসলামী আন্দোলনের ইসলাম আরেক রকম, হেফাজত ইসলামের ইসলাম আরেক রকম, আবার হচ্ছে আপনার তরিকত ফেডারেশনের ইসলাম আরেক রকম। আবার এই প্রত্যেকটা দল একজন আরেকজনকে কাফের, মুশরিক, মুনাফিক, মানে একজন আরেকজনকে এইভাবে বলতে বলতে অহরহ করে ফেলছে। তা আসলে বাংলাদেশের মানুষ এক সময় দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে যে হচ্ছে আসলে কোন ইসলামটা আমরা ধরবো। তবে বাঙালির এই ভূখণ্ডের একটা ইসলামিক ধারা আছে, যেটা বিভিন্ন সাহাবাদের যুগ থেকে যারা এখানে এসেছে একটা সভ্যতাগত ধারা গড়ে উঠেছে। এই ধারাটাকে দিন দিন বের হয়ে আসা হচ্ছে, মানে হচ্ছে বাঙালি যেই ইসলামিক কালচার তৈরি হয়েছে সেই কালচার থেকে বের হয়ে এসে আপনার হচ্ছে মদিনার ইসলামিক কালচার, কিংবা আফগানিস্তান ইসলামিক কালচার, কিংবা হচ্ছে ওয়েস্টার্ন ইসলামিক কালচার, এটাকে মানে হচ্ছে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য 60 দল 5 ধরনের ভূমিকা রাখতেছে। কারোরই বাংলাদেশের যে ইসলামিক কালচার সেই ইসলামিক কালচার নিয়ে তারা মাথা ব্যথা নেই। এটা একটা বিষয় গেল। আর হচ্ছে প্রশ্নটা ছিল হচ্ছে পাটোয়ারি ভাই বলছিলেন যে হচ্ছে বিএনপি জামাতের মতো সমঝোতা হচ্ছে। আসলে দেখেন যে হচ্ছে বিএনপি জামাতের রাজনীতির মধ্যে একটা রসায়ন আছে। এই রসায়নটা একেবারে মানে হচ্ছে স্বাধীনতার পর থেকে জামাত নিষিদ্ধ ছিল, সেখান থেকে 77-এ আপনার মেজর জিয়া রহমান এসে জামাতকে আবার রাজনীতি করার সুযোগ করে দিলেন। 91 থেকে 96 বিএনপি জামাত একসাথে ক্ষমতায় ছিল, মানে জামাতের সমর্থন নিয়ে বিএনপি ক্ষমতায় ছিল 2001 থেকে 91 থেকে 96 না, 94 পর্যন্ত। আমি 91 থেকে 96 তে আওয়ামী লীগ ক্ষমতা ছিল। 91 থেকে 96 দুঃখিত, 96 থেকে 2001 আওয়ামী লীগ ক্ষমতা ছিল। এরপর হচ্ছে 2001 থেকে 2006 জামাতের সাপোর্ট নিয়ে জামাত বিএনপি একসাথে ক্ষমতা ছিল। এরা যতবারই ক্ষমতায় যাইতে হয়েছে কিংবা হচ্ছে বিরোধী রাজনীতি করছে, বিএনপি ক্ষমতায় যাইতে জামাতকে হাতে ধরে নিয়ে গেছে। আবার হচ্ছে জামাত বিএনপিকে সাপোর্ট দিয়ে ক্ষমতায় নিছে, মানে এক দল আরেক দলের পরিপূরক। ওদের সমস্যাটা হচ্ছে কি, বাংলাদেশে এখন যখন একটা রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে, আওয়ামী লীগ বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, তখন এই শূন্যস্থানটা পূরণের জন্য একই রাজনৈতিক ধারার দুইটা দল দুই ধরনের অভিনয় শুরু করেছে। মানে হচ্ছে জামাত বোঝাতে চাচ্ছে আমরা বিএনপি বিরোধী, বিএনপি বোঝাতে চাচ্ছে আমরা জামাত বিরোধী। আসলে সর্বশেষ দেখা যায় যে একটা আলটিমেট জায়গায় গিয়ে বিএনপি জামাত একই সিদ্ধান্ত নেই। আপনি দেখবেন যে জুলাই সনদ স্বাক্ষর নিয়ে জামাত একটা ভিন্ন কথা স্বাক্ষর করবে না বলতে বলতে বিএনপি সহ একসাথে হাসি মুখে যায় স্বাক্ষর করে আসছে এবং নোট অফ ডিসেন্ট সবগুলোতে রাজি হয়ে গেছে। যেভাবে বিএনপি চাইছে সেভাবে হয়েছে, জামাত রাজি হয়ে গেছে। আবার এখন ধরেন হচ্ছে জুলাই গণভোট আগে হবে না পরে হবে, এটা নিয়ে বিএনপি জামাত আলাদা আলাদা বক্তব্য দিচ্ছে, দিচ্ছে। আপনি হঠাৎ করে দেখবেন যে কোনো কারণে দুইজনের মধ্যে সমঝোতা হলে আবার একসাথে হয়ে গেছে। এই যে রসায়নের কথা আপনি বললেন, এই রসায়নটার কারণে আপনাদের আমরা বলি আপনাদের উপর বাড়তি চাপ তৈরি হচ্ছে। আমরা এনসিপি বলি হচ্ছে জেলাও সেই কুদু, এই দুইটা রাজনৈতিক দল আহ্বান কালতে মানে হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সব সময় একসাথে ছিল। মাঝে মধ্যে একটু হচ্ছে ওই যে ঝগড়াঝাটি হয় না,
ইয়ার মধ্যে আপনার দুই ভাইয়ের মধ্যেও ঝগড়া হইতে পারে, মায়ের পেটে ভাইয়ের মধ্যে, এই ধরনের একটু মনোমালিন্য হইলে বিরোধিতা করে, আবার হচ্ছে এটা কাটাই উঠলে সমঝোতা হলে আবার সব ঠিকঠাক। এরা কখনো একজন আরেকজন ছাড়া চলতে পারবে না, একে অপরের পরিপূরক। সেই জায়গা থেকে আপনি যেটা বললেন এনসিপির উপর চাপ করতেছেন, এনসিপির উপর চাপ করার কিছু নেই। এনসিপি এই বিএনপি জামাত আওয়ামী লীগের যে রাজনৈতিক ধারা, সেই রাজনৈতিক ধারার বাইরে গিয়া এনসিপি আরেকটা নতুন রাজনৈতিক ধারা তৈরির চেষ্টা করতেছে। এনসিপি আরেকটা নতুন রাজনীতি করতে চাচ্ছে। তাদের যেই রসায়নের রাজনীতি ছিল আওয়ামী লীগ বিএনপি জামাত এদের মধ্যে, সেই রসায়নের রাজনীতির বাইরে গিয়ে বাংলাদেশপন্থী একটা রাজনীতি, বাঙালি সভ্যতা কেন্দ্রিক, বেঙ্গল বেসিনের সভ্যতা কেন্দ্রিক একটা রাজনীতিক ধারা প্রতিষ্ঠার জন্য আমাদের এই এনসিপি চেষ্টা করে যাচ্ছে। এবং এটা নিয়ে চাপের কিছু নেই, এনসিপির ধারাবাহিকতাই আছে। জি, আকরাম ভাইয়ের কাছে একটু আসি। আকরাম ভাই, জামাত এবং আপনারা খুব মাঠ গরম করে রেখেছেন পিআর ইস্যুতে, নিম্নকক্ষে পিআর নিয়ে আপনারা আন্দোলন করেছেন, যদিও জুলাই সনদে বা ঐক্যমত্য কমিশনের আলোচনার বিষয় নিম্নকক্ষ ছিলই না। আপনারা এখনও পিআর ইস্যুতে আন্দোলন করে যাচ্ছেন, নিম্নকক্ষের পিআর ইস্যু এখনও আপনাদের আন্দোলনের মাঠে আছে, কিন্তু আপনারা যে স্বাক্ষর করে আসছেন জুলাই সনদে, সেখানে তো নিম্নকক্ষের পিআর ছিল না। আপনারা স্বাক্ষর করার পর এখন আবার পিআর ইস্যুতে আপনারা এবং জামাত ইসলামী, এটা কি আপনাদের যৌক্তিক হয় কোনোভাবে, আপনারা পিআর ছাড়া স্বাক্ষর করে দেওয়ার পর? ব্যাপারটা হলো আমরা ওখানে আপ্রাণ চেষ্টা করেছি পিয়ারের উপর আলোচনা আনার জন্যে। যারা বলছে এদের উপর কোনো আস্থা নাই, এরা না মানে কি বলে, এরা নিরপেক্ষ না, যারা বলে, বিএনপি তো অনেকটাই তাই, ঐক্যমত্য কমিশনের বিরুদ্ধে তারা কথা বলে। আমরা কিন্তু যখন এই কথাটা উঠাইলাম, যে এটা উঠাই না আলোচনায়, পরে উঠাবো। এই আলী রিয়াজ সাহেব উনি তো আমেরিকায় থাকে, আমেরিকা থেকে আসছেন এখানে, দেশের হাব বাউ কদ্দূর বুঝতে পারছে কি পারে না জানি না, পরে উঠাবো, একটু ধৈর্য ধারণ করেন, পরে উঠাবো। তারপর বললেন যে আপনারা একটা চিঠি দেন, যে এই বিষয়টা আলোচনা উঠানোর জন্য চিঠি দেন। আমরা লিখিত চিঠি দিলাম, তারপরে উঠাবো। সর্বশেষ পর্যন্ত উনি উঠাইলেন না। তাই আমি বললাম সর্বশেষ পর্যন্ত সেটা নাই। আমার প্রশ্নটা সর্বশেষ থেকে শুরু, আপনারা তো পিআর ছাড়া স্বাক্ষর করে ফেলেছেন। না, পিআর আন্দোলনের মাধ্যমে আন্দোলনের নাম মাধ্যমে এটা বাস্তবায়ন করা হবে। কারণ এই হলো ব্যর্থ, এক পক্ষ বিশিষ্ট, বারবার বলে উপরে একটা চাপ আছে। এই চাপটা কোথায় ডাইরেক্ট তারা বলে না। কাদের চাপ? হ্যাঁ, আপনি জানেন কাদের চাপ? চাপ তো বোঝাই যায়। তো একদিকে তাকাই ওনারা কথা বলতেন। কোন দিকে তাকাই কথা বলেন? হ্যাঁ, বিএনপির দিকে। আচ্ছা, সালাউদ্দিন ভাইয়ের দিকে উনি যা বলতেন, প্রেসক্রিপশন তাই বলতেন। আচ্ছা, এটা সর্বন আর কি। যাই হোক, তাই আমি বললাম ঠিক আছে। তখন আমি বললাম যে আপনারা কিন্তু আন্দোলন নামাইতে বাধ্য করবেন আমাদেরকে। এইটা হলো গণদাবি। 91টা দেশে পিআর আছে, আপনারা পিআর বোঝেন না মানে কি? পিআর চায় না কারা? 4টা কারণে পিআর চায় না, আমি এখনও বলছি। তারপরে সালাউদ্দিন ভাইকে বলছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাইকেও বলছি। আমি আরেকটা বিষয় একটু প্রশ্ন করি। একটু আগে হান্নান মাসুদ একটা কথা বলেছেন বিএনপি জামাতের রসায়ন নিয়ে। জামাত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের যে রসায়ন, সেটি আমরা প্রতিষ্ঠা লগ্ন থেকে দেখেছি। যদিও জামাত থেকে একটা অংশ বেরিয়ে, মাওলানা আব্দুর রহিম খানরা তখন বেরিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ গঠন করেছিল। এরপরে নানা কারণে আমরা দেখেছি ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে জামাতের সম্পর্ক খুবই খারাপ। এখন যে তাদের রসায়ন রাজনীতিতে জামাত, মনে হচ্ছে ইসলামী আন্দোলনই বাংলাদেশ বেশি সিরিয়াস জামাতের প্রতি। দুই দল খুব এক দলের সঙ্গে, এই যে এই সম্পর্কটা তৈরি হলো, এটা এই রসায়নটা জামাতের সাথে কোনো জোট করি না, এটা নির্বাচনী সমঝোতা। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এক ফ্যাসিস্ট গেছে, আবার ফ্যাসিজমের দেশে কায়েম হবে। এই ফ্যাসিজমের চিরতরে কবররচনা করার জন্যে একটা আদর্শিক একটা কথা নিয়ে আমরা একটা কল্যাণ রাষ্ট্র বানাবো। এই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে যারা এর সাথে সাহায্য দিয়েছেন তাদের সাথেই আমরা নির্বাচনী সমঝোতা করব। যার প্রার্থী যেখানে ভালো আছে, আমাদের ইস্তেহারে, ওদের ইস্তেহারে, ওনাদের ইস্তেহারে বিভিন্ন কথা থাকবে। একটা কল্যাণ রাষ্ট্র কেমনে হতে পারে, দুর্নীতি দুঃশাসন মুক্ত একটা দেশ হতে পারে, একটা কার্যকর সংসদ হতে পারে। এই কারণে আমরা ওদের সাথে একটা নির্বাচনী সমঝোতা করছি। এটা কিন্তু কোনো জোট না, এটা বলতে হবে, জোট না, সমঝোতা। এই জন্য বললাম যে এই যে পিআর, আপনি একটা কথা বলেন, শেষ করা লাগে তো, এই যে পিআরের জন্য ওখানে উঠাইলো না, আপনারা কেন আন্দোলন করলেন? এটা তো বললে কই আইসি তো ওনে যে এই পিআর পদ্ধতি কোনো জায়গায় কোনো আলোচনাই, কিন্তু কোনো সংসদ বলেন, কোনো আলোচনা বলেন, গোল টেবিলে কোনো হয়নি। আন্দোলনের মাধ্যমে সব সমাধান হয়েছে। পার্লামেন্ট তো অনেকবারই ছিল, ব্যর্থ হয়েছে, অকার্যকর হয়েছে। অনেক কমিশন হয়েছে, ব্যর্থ হয়েছে, অকার্যকর হয়েছে। এই জন্য আমরা বলছি যে এইটা কিন্তু একটা গণদাবিতে পরিণত হয়েছে। ওই যে আপনার কি বলে, ডক্টর বদিউল আলম সাহেব বলেছেন, প্রথম বলছেন কি 71% মানুষ পিআর চায়। আচ্ছা, 4 দিন পর বললেন কি এই পিআর হইলে একটা মহা সংকট হবে।
তা আমি মনে বললাম যে আপনি 4 দিন আগে কি গেলেন, 4 দিন পরে কি বুঝবেন না আমি যে কত ঝামেলার মধ্যে আসি, এটা বলা যায় না। আমি আপনার লেখাপড়িও তো আমি পিয়ারে উদ্বুদ্ধ হইলাম 8 সালে। এখন যেটা হলো যে এখন আমরা এইটা আশা করতেছি 8টা দল আজকের নির্বাচনী সমঝোতার মাধ্যমে ঐক্যবদ্ধ হয়েছি, আমরা রাজপথে এইটা শুরু আমরা করতে চাই। আর ভোট ডাকাতি, ভোট জালিয়াতি, হুন্ডা গুন্ডা দিয়ে একটা বিরতি নেওয়ার সময় হয়েছে, এখন ভাই বিরতির পর আমরা এই বিষয়ে আলোচনা করব। কবর রচনা করতে চাই, এই জন্যই কিন্তু আমরা পিআর চাই। পিআর যারা বোঝে না, শোনেন, 4টা একটা বিরতি নিয়ে আসি। এখন ভাই একটা বিরতি নিয়ে আসি, এরপরে এটা নিয়ে কথা বলবো। দর্শক এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, বিরতির পর ফিরে এসে আমরা আবার আলোচনা করব। দর্শক স্বাগত আরেকবার, দেখছেন এখন প্রকাশ, সঙ্গে যুক্ত আছে আমি বেলায়েত হোসেন। আমরা আলোচনা করছিলাম গণভোট বিতর্ক নিয়ে। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, আছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। এই পর্বে একটু দুদুভাইকে দিয়ে শুরু করি। দুদুভাই, আজকে আপনি যদিও আগের পর্বে বলেছেন পাটোয়ারির কথা থাক, কিন্তু আজকে পাটোয়ারি রাজনীতির মাঠে একটি গরম কথা বলেছেন। এটি একেবারে আলোচনা না করলে আসলে কেমন লাগে যে উনি বলেছেন যে এই যে গণভোটের বিএনপি যে একটা কথা বলছে বারবার, যে জাতীয় নির্বাচনের আগে যদি গণভোট হয় বাড়তি 3000 কোটি টাকার মতো খরচ হতে পারে, রাষ্ট্র কেন এই টাকাটি ব্যয় করবে? এই প্রসঙ্গে আজকে পাটোয়ারি বলেছেন যে আসলে বিএনপিকে তিনি বলেছেন বিএনপি আওয়ামী লীগের অনেক সম্পদ নিজেদের দখলে নিয়েছে, সেই সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে বলেছেন। পাশাপাশি আরেকটা কথা বলেছেন যে বিএনপির একজন নেতার কথা বলেছেন, যুবদল নেতা নয়নের কথা বলেছেন, যে তিনি একা যে চাঁদাবাজি করেছে সেটা দিয়ে নাকি একটি গণভোট হওয়া সম্ভব। আসলেই সম্ভব? আমি কেন নিষেধ করছিলাম যে তার প্রসঙ্গটা আলোচনা থাকুক, সেটা একটা তরুণদের নিয়ে একটা রাজনৈতিক দল, সে নিজেও তরুণ, এটা সম্ভাবনাময়। যে তরুণগুলো গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে তাদেরই একটা অংশ এনসিপি গঠন করছে, একটা সম্ভাবনাময় অংশ। তো সেটি বিতর্কিত হওয়ার থেকে রাজনৈতিক বক্তব্য আসলে এটা খুব ভালো হতো। যেমন নাসিরুদ্দৌলার কথাটা যদি ধরি, সরকারের সঙ্গে সবথেকে ভালো সম্পর্ক হচ্ছে এনসিপির। স্বভাবগতভাবেই এনসিপিকে সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূসই বলেন, কর্তারা যদি বলে আমি পদত্যাগ করব, ওরা আমাকে নিয়ে এসছে, এটা খারাপ কিছু না, তো ভালো না? তো এখন যদি ওরা খারাপ হয়ে যায় তাহলে তো এটা গিয়ে ডক্টর ইউনূসের ঘাড়ে বার্তা। যেমন উনি যে কথাটা বলছে স্পেসিফিক ডক্টর ইউনূসের কাছে নাম ঠিকানা দিয়ে আসবে, 24 ঘন্টার মধ্যে তাকে অ্যারেস্ট করবে, তার রাষ্ট্রীয় কোষাগারের বা সম্পদ অথবা কোনো ভূমি রাষ্ট্রীয়ভাবে নিবে, এটা তো বলার দরকার নাই। কিন্তু সে এটাকে পলিটিক্যাল ইস্যু করতে গিয়ে নিজের দৈন্যতা প্রকাশ করে ফেলছে, যে সে যা সত্য নয় সেটাকে সে ইস্টাবলিশ করতে চাচ্ছে। যেমন বিএনপির হাজার হাজার আমরা বসে করে দিয়েছি চাঁদাবাজ বলে ইয়ে করছে, একটা ছেলেকে কি গ্রেপ্তার করছে সরকার? কিন্তু এটা নিয়ে প্রচারণা করার একটা অংশ খুব রেডি। তা আমার কাছে যেটা মনে হয়েছে, বিএনপি এখন যদি চাঁদাবাজ দখলদার খুনিদের সঙ্গে থাকে তাহলে দিস ইজ দ্য টাইম, ফেব্রুয়ারি না নভেম্বর শেষে গিয়ে ইলেকশন করলে তো বিএনপি শেষ, ছাড়াবেড়া হয়ে যাবে। তো কারণ কোন খারাপ শক্তিকে তো বিএনপি মানে এই দেশে মানুষ কখনো ভোট দেয় নাই, কিন্তু ভোটের ক্ষেত্রে গিয়ে কোনো না কোনো প্রতিবন্ধকতা, কোনো না কোনো বক্তব্য, কোনো না কোনো অবস্থা দিয়ে এটাকে পিছনের দিকে ঠেলে দেওয়া। তার মানে যে অবস্থাটা চলছে এই অবস্থা থাকলে, মানে একটা কথা আছে না, উপর করে দে মা লুটে ফুটে খায়। যারা এটা ঠেকাতে চাচ্ছে তারা আসলে নির্বাচন ঠেকাতে চাচ্ছে না, ইনডাইরেক্টলি তারা ক্ষমতায় থাকতে চাচ্ছে। আমি শুরুতেই বলেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই তরুণদের সঙ্গে ছিলেন, এখনও আছেন, খারাপ কিছু না। কিন্তু তরুণরা যদি নির্বাচনে, আমি মনে করি যে এখন 14 মাস পেরিয়ে গেছে, তো বরঞ্চ জাস্টিস শাহাবুদ্দিনের মতো 3 মাসে ইলেকশন হলে তখন তরুণরা যে জায়গায় ছিল, যে জনসমর্থনে ছিল, যে ভাবমূর্তি ছিল, পার্টি না করলেও ওই পাকিস্তানের মতো ওই ইমরান খান তাকে পার্টি নিষিদ্ধ করে দিছে,
স্বতন্ত্র দাঁড়িয়ে গেছে তারা, এক একজন এক এক মার্কা, সেখানেও আটকাতে পারে আটকানো সম্ভব হয়নি। যার জনপ্রিয়তা থাকে পার্টির থেকে আরো অনেক অনেক বেশি প্রভাব থাকে। জামাতের সঙ্গে বিএনপির যে সম্পর্ক, তার থেকে বেশি জামাতের সঙ্গে সম্পর্ক ছিল মানে এই অভ্যুত্থান পরবর্তীতে এনসিপি যখন মিস্টার নাহিদ, একটু আগে তো হান্নান মাসুদ বললো জামাত বিএনপি রসায়নটা এরকম একজন একজনের পরিপূরক, একজন একজনকে ছাড়া চলে না। পরিপূরক তো প্রশ্নে ওঠে না। আমরা হলো মুক্তিযুদ্ধের দল আর তারা মুক্তিযুদ্ধের বিরোধী দল, মুক্তিযুদ্ধের দল আর মুক্তিযুদ্ধের বিরোধী দল একসাথে সরকারে ছিলেন তো। সরকারে থাকা হচ্ছে চার দলে যখন ফ্রন্ট করি সবটা জানতে হবে। যেমন জিয়াউর রহমানের সময় জামাত রাজনীতি করতে চাইছে, ইনফরমেশন মানে ক্লিয়ার হতে হবে তো। যেটা হচ্ছে নিষিদ্ধ করছিল বাকশাল, একদল করছিল সে মুজিব, আর জিয়া রহমান এটাকে বাতিল করছিল। বাতিল করার কারণে সবাই রাজনীতি করতেছে, নট জামাত ইসলাম করতে পারে, নেম অফ জামাত। তখন তিনটে দল একসঙ্গে হয়ে আইডিয়াল গঠন করেছিল, ইসলামিক ডেমোক্রেটিক লীগ। তো জামাত আসছে নেম অফ জামাত, এটা হচ্ছে এরশাদের পিরিয়ডে। রাজনীতি পথ চলার সময় কার সঙ্গে কখন কে সম্পর্ক নির্ধারণ হবে সেটা সেই সময় হবে। একে অপরের পরিপূরক হলো আমরা আমাদের জাতীয় রাজনীতিতে আমাদের কর্মসূচিতে আছে সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল বিএনপি। আমরা ধর্মনিরপেক্ষতার কথা বলি না, আমরা সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। জামাত ইসলামী মানে জামাতে ইসলামী ইসলামতন্ত্রের উপরে রাজনীতি করে, একে অপরের পরিপূরক হয় না। মানে প্রগতিশীল জাতীয়তাবাদী রাজনীতিটা আর জামাতের রাজনীতিটা এক না। জি, একটু হান্নান মাসুদের কাছে আসি। হান্নান মাসুদ, আজকে পাটোয়ারি যে কথা বলেছেন, ভাই বলেছেন যেটা এইসব অভিযোগের আসলে ভিত্তি কি? আর চাঁদাবাজির কথা যে আমরা বলছি, এইটা কি শুধু বিএনপির বিরুদ্ধেই? এটা কি এনসিপির যারা নেতাকর্মী বা যারা একসময় সমন্বয়ক পরিচয় ছিল তাদের নামেও তো এরকম অনেক কথা শোনা গেছে? না, শোনা তো অনেক কথাই যাই, তবে এটার হারটা নির্ধারণ করতে হবে এবং হচ্ছে মানুষ কাদের দ্বারা সবচাইতে বেশি অত্যাচারিত হচ্ছে এটাও এখন বুঝতে হবে। বিএনপি নেতৃবৃন্দ যদি এখন বুঝতে না পারে, এটা যদি স্বীকার না করে, অনুধাবন না করে, তাহলে তো এটা একেবারে আওয়ামী লীগের মতো হয়ে যাচ্ছে। তাহলে মনে হবে যে হচ্ছে আওয়ামী লীগ যেরকম অস্বীকার করতে সব কিছুতে, সেরকমই হয়ে যায়। আপনি কি অস্বীকার করবেন যে থানা থেকে তো আপনিও কাকে ছাড়িয়ে এনেছেন এই ধরনের কথা শোনা গেছে? না, সেই ব্যাপারটা এতদিনই স্পষ্ট, সেটা নিয়ে আমার মনে হয় আবার দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবার কথা বলার দরকার নেই। এই ব্যাপারে ডিএমপি কমিশনার নিজেও বলছে মিডিয়ার সামনে। এটা আমি ওনার অনুরোধে গেছিলাম, সেখানে একটা মব সৃষ্টি হয়েছিল। তখন আপনার জানা থাকার কথা যে হচ্ছে তখন যে কোনো জায়গায় ঝামেলা সৃষ্টি হলে আমাদেরকে পাঠাতো একটু এটা কন্ট্রোল করার জন্য, সেজন্য সেখানে যাওয়া হয়েছিল। হ্যাঁ, কি হিসাবে যাইতেন? আমরা অভ্যুত্থানের নেতৃত্ব হিসেবে আমাদেরকে সবসময় এটাকে ফেস করানো হতো। সরকার তখন পুলিশ বাহিনী তো কার্যকর ছিল না। আপনিও জানেন যে কোনো জায়গায় ঝামেলা সৃষ্টি হলে বলতে যাচ্ছে একটু কি এটাকে যেন হ্যান্ডেল করি, আমাদের কথা তখন সবাই শুনতো, ইয়ে করতো। এখনও শুনে না যায়, তাই না? যাই হোক, সেই ইস্যু বাদ দিয়ে বলতেছি যে হচ্ছে এখন এটাকে স্বীকার করে নিতে হবে। আসলে ব্যাপক হারে তৃণমূল পর্যায়ে তৃণমূল বিএনপিকে সেন্ট্রাল বিএনপি কন্ট্রোল করতে পারছে না। যদি কন্ট্রোল করতে পারতো তাহলে ৩-৪ হাজার বহিষ্কার করা লাগতো না। আর বহিষ্কারের পর থানায় অ্যারেস্ট করলে বলা হয় যে থানায় কেন অ্যারেস্ট করা নেই, এ করে না, কতগুলো উদাহরণ লাগবে যে হচ্ছে বহিষ্কৃত নেতারা আরও বেশি শক্তিশালী। আপনার লালমনিরহাটের কথা মনে থাকার কথা যে হচ্ছে বহিষ্কৃত নেতা অ্যারেস্ট করছে, থানায় ঘেরাও করে ভেঙে চুরে নিয়ে চলে গেছে। ভোলায় ধর্ষণ মামলা অ্যারেস্ট হওয়া বহিষ্কৃত বিএনপি নেতা, তার বিরুদ্ধে পরের দিনই থানায় ঘেরাও করে মিছিল করছে তার পক্ষে হইয়া তাকে ছেড়ে দেওয়ার জন্য। অহরহ ঘটনা আছে। আপনি বাংলাদেশে প্রতি সপ্তাহে অন্তত 2-3টা খবর এরকম থাকে যে পুলিশ থেকে আসামি ছিনিয়ে নিল বিএনপি নেতাকর্মীরা। তো পুলিশ প্রশাসনের উপর যদি বিএনপি নেতাকর্মীরা তৃণমূলভাবে এতভাবে চাপ সৃষ্টি করে, তাহলে ওরা কিভাবে অ্যারেস্ট করবে, সাহস পাবে কিভাবে? এই কথাগুলো জাস্ট হচ্ছে বলার জন্য বলা। তবে আশা করি যে হচ্ছে ইলেকশনের আগে সরকার যদি যৌথ বাহিনীর কোনো অস্ত্র উদ্ধার অভিযান করে, সেই ক্ষেত্রে অনেকটা ঠান্ডা হয়ে যাবে। এখন যারা তাফালিং করতেছে, গত 2-3 দিন আগেই এক বিএনপি কর্মীর বাসা থেকে কতগুলো অস্ত্র উদ্ধার হলো। তা কর্মীর বাসায় যদি এত অস্ত্র থাকে, তাহলে নেতাদের বাসায় কি অবস্থা আপনি কল্পনাও করতে পারবেন। মানে
বাস্তবতা আমরা যারা তৃণমূলের রাজনীতি নেতা তো করি, এখানে এলাকায় একজন যাই, আছেন, দুদু ভাই। হ্যাঁ, এলাকায় যাই, অস্ত্রের কথা বলা হচ্ছে যে আমরা কর্মীর বাসায় অনেক আমরা অস্ত্র, বুঝছি। তাহলে নেতাদের বাসায় কি উদ্ধার তো হলো, এটাতে ওরা সেনাবাহিনী তো আমাদের, তো হচ্ছে এই সেনাবাহিনী তো শহীদ জিয়া রহমান প্রতিষ্ঠা তো করছে। এইটা কি বিএনপির অস্ত্রাগার নাকি? হচ্ছে বিষয়টি জানতে হবে যে আইনের শাসন প্রতিষ্ঠিত হলে সে অপরাধী। আমি একটু আগেই বললাম, সরাসরি হান্নান মাসুদের অভিযোগটা হচ্ছে বিএনপির কর্মীদের বাসায় অস্ত্র, নেতাদের বাসায় তাহলে কি অস্ত্র? তাহলে পরে এখন অনেক কথা বলতে হবে। এরা আমাদের ছোট ভাই তো, এনসিপি সম্ভাবনা এই দল ছিল, এখন যে জায়গাটায় এসে দাঁড়াইছে একটা খুঁজে বের করা খুব কঠিন হবে যে চাঁদার সঙ্গে সম্পর্ক নাই, এই ধরনের কথা। আমাদের তো বয়স শেষ, এরাই তো রাষ্ট্রটা চালানোর কথা। একটু আগে যেটা তাদেরকে হান্নান কি আসলে বলল, সেই স্পেস দিতে চেয়েছে আমরা প্রবীণ রাজনীতিবিদরা? এক মিনিট, হান্নান একটা নিজেই একটা স্বীকার করছে যে তখন আমাদের ডাকতো, এখন আর তাদের আর ডাকার প্রয়োজন পড়ে না। ভেরি সিগনিফিক্যান্ট। তখন তাদের একজনকে বাঁচাতে হলে পরে সে থানায় গিয়ে একজন আসামি ডেকে নিয়ে আসতে পারত। তখন আইনের শাসন বলে কিছু ছিল না, পুলিশ ছিল না, তখন তাদের দরকার হয়েছে বলে তারা মনে করে, এখন আর ডাকে না। জি, তো একটা পরিস্থিতি আস্তে আস্তে মানে পরিবর্তন হয়, সেই পরিবর্তনের ধারা আমি তো বললাম সব থেকে যদি সমালোচনায় যদি আমি শেষ করি, হান্নান মাসুদের কথা যদি আমি ধরে নিই, তাহলে সব থেকে খারাপ অবস্থা আছে বিএনপি। দিস ইজ টাইম ইলেকশনের, ইলেকশন কিন্তু দিবে না, কারণ ইলেকশন হবে না ফেব্রুয়ারিতে। না 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 না, দিলে তো এখনই দিত। বিএনপির তো থাকা দরকার নেই, কারণ সরকারকে ইউনুস আর সরকারের দল কোনটা, সরকারি দল কোনটা, এটা যদি না জানেন তাহলে আর এখানে আপনি আমি কি বলতে পারি আমার জায়গা থেকে আসলে সরকারি দল কোনটা? আমি কি বলতে পারি দাদু ভাই? কেন বলতে পারবেন না? আচ্ছা, আমি একটু আকন ভাইয়ের কাছে আসি। আকন ভাই শেষ হইছে, আমার তো শেষ হয়নি। আচ্ছা, হ্যাঁ, একটু হান্নান মাসুদ একটু শেষ করলে আমরা আকন ভাইয়ের কাছে যাবো। এখানে ভাইয়ের যে কথাটা বললো আর কি, যে হচ্ছে নির্বাচন দেওয়ার পরিবেশ আসলে বিএনপি তৈরি হইতে দিচ্ছে কিনা, নিজ দলীয় জোটের নেতাদেরকেই স্পেস দিচ্ছে না। তৃণমূল এই যে আজকে পার্থ ভাইয়ের উপর হামলা, এর আগে নূর ভাইয়ের উপর হামলা, আমার উপর হামলা, এগুলো তো একটা গুরুতর অভিযোগ। আমাকে প্রশ্ন করেছে দুদু ভাই, সরকার আসলে কে? আপনি নিজেও বলেছেন যে আপনাদেরকে ডাকা হইতো, কিসের অংশ হিসেবে ডাকা হইতো? সরকার আসলে হচ্ছে তখন অভ্যুত্থানের লিডারশিপ হিসেবে যে কোনো ক্রাইসিসে আমাদেরকে দিয়ে হ্যান্ডেল করা হইতো। আপনার আনসার বিদ্রোহ বলেন, এই বিদ্রোহ সবকিছুকে আমাদেরকে হ্যান্ডেল করতে হয়নি সামনে। এই বিষয়ে আপনার সঙ্গে আলোচনা করবে, একটু আকন ভাইয়ের কাছে আসি। অনেকক্ষণ ধরে আকন ভাই চুপ করে আছে, হ্যাঁ, একটু আকন ভাই করতে না দিলে তো শেষ। আচ্ছা, আপনার কাছে আসবো। আকন ভাই, আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জুলাই সনদে সই না করা অংশের দায় নেবে না বিএনপি। কি মনে করেন এই বিষয়টা? আমি তো কথা একটা বলে ওটা শেষ না করলে পর্যন্ত মাঝখানে আরেকটা কথা ঢুকে গেলে তো সমস্যা। আচ্ছা, আপনি বলছেন যে পিআর ব্যাপারটা ওখানে ঐক্যমত্য কমিশনের অ্যালাউ হয় না লোয়ার হাউসে, জি, তো সেইটা কেন আপনারা আন্দোলনে নামলেন? আমি অর্ধাঅর্ধি কথা বলার পরে আরেকজনকে দিয়ে দিলেন। এখন এই জেলা হাউসে এগুলো হলো চর্বিত চর্বণ, কে ক্ষমতায় গেল কে ক্ষমতায় থাকলো, লজ্জাস্কর তো দেশের রাজনীতি। এদেশের রাজনীতি দূষিত, বিষাক্ত, কলুষিত, নোংরা, একটা পচা আবর্জনা স্তূপ হলে দেশের রাজনীতিটা। এটা কারা করেছেন? রাজনৈতিক দলগুলোই তারা করেছেন, যারা ক্ষমতায় ছিলেন তারাই করেছেন। আমি ঐক্যমত্য কমিশনে একটা জায়গায় আমি তাদেরকে ধন্যবাদ দিই, ওই পটভূমির মধ্যে একটা কথা লিখেছেন ঐক্যমত্য কমিশন, যে 53 বছরে যারা ক্ষমতায় ছিলেন তারা জন আকাঙ্ক্ষা, জনপ্রত্যাশা এরা পূরণ করতে পারে নাই, এরা ব্যর্থ। এটা লেখছে আপনার ভূমিকায়। তো এই যে 53 বছরে ব্যর্থ কেন হইল ওনারা লেখছেন না? কই সেখানে তো কেউ এটাকে নোট অফ ডিসেন্ট দেয় নাই যে এই কথাটা বাতিল করতে হবে। এই যে ব্যর্থ কথা বলেন তারা তো বিএনপিও পড়ে, আর অন্য যারা ক্ষমতায় ছিলেন তারাও তো পড়ে। কেন দিলেন না এই ডিসেন্টটা দিলেন না কেন? এই ব্যর্থ। আগামী নির্বাচনে যে সুষ্ঠু হবে, অবাধ হবে, ডক্টর ইউনূস সাহেবের সাথে যখন দেখা করতে যাই আমি বললাম যে আপনি তো বললেন একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। তো উৎসবমুখর তো ভোট ডাকাতির নির্বাচনে তো উৎসবমুখর হয়। আওয়ামী লীগ 24 সালে সমস্ত সেন্টারে গরু খাসি এইটা দিয়ে খাওয়াইলো, উৎসব করলো, সারা রাত ভোট ডাকাতি করলো। তাই উৎসবমুখর নির্বাচন তো ভোট ডাকাতি করলেও তো উৎসবমুখর হয়। আপনি এখন পর্যন্ত আপনি যদি একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন দিতে না পারেন, উনি ছিলেন ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান, প্রধান, উনি একদিন দুদিন আসা আধা ঘন্টা এই 40 মিনিট থাকতেন, আর উনি একটা উদ্বোধনী বক্তব্য দিয়ে 2-1টা কথা শুনতেন, তারপর চলে যেতেন। 2-4-5টা দলকে উনি দিতেন, হ্যাঁ, প্লেস দিতেন, তা চলে যেত। তো সেখানে বারবার বলা হলো 53 বছর যখন ব্যর্থ আপনি লেখলেন আপনার পটভূমিতে, ভূমিকায় লেখলেন,
সেইখানে আপনি পিয়ারের ব্যাপারটা আলোচনায় আনলেন না, ব্যাপারটা কি? পিয়ারটা আমরা কি নতুন করছি? আমরা 8 সালে এই পিয়ার আমরা কথা বলি আমাদের নির্বাচনী ইশতেহারে দিছি, 18 সালে সেখানে আপনারা স্বাক্ষর করেছেন তো? আচ্ছা না, এটা তো পিয়ার বাদ দিয়ে তো স্বাক্ষর যেটা করা হয়েছে আপার হাউসে পিয়ার, সেটা আবার বিএনপি আপার হাউসে পিয়ার মানে না, এটাও তো মানে না। এখন এই পিয়ার লোয়ার হাউসে আচ্ছা এনসিপি আপার হাউসে পিয়ার, আপার হাউসটা আইলো কোন জায়গা থেকে? এমনিই তো দেশে 90 থেকে 95 জন ক্ষমতা আসেন যার দুর্নীতি তাকণ্ড নিমজ্জিত ছিল, আর 100 চোর বাড়াইবেন আপনি? এইগুলো কেন বাড়বে? এখানে তাদের থাকা খাওয়া বাড়ি গাড়ি বেতন এইগুলো আপনি কেন বাড়াইবেন? এটা কি আমার দেশে কোনো প্রদেশ আছে? আমার দেশে কোনো অঙ্গরাজ্য আছে? আপনি কেন আপার পক্ষ রাখলেন? এই যে কোথেকে আসছে? এটা ওয়েস্টমিনিস্টার থেকে আসছে, এটা আমেরিকা থেকে আসছে। আর উনি যেহেতু আমেরিকার লোক, অনেক সিনেট নামে একটা নোট অফ ডিসেন্ট না, আপার হাউসের বিরুদ্ধে নোট অফ ডিসেন্ট আপনারা কি নোট অফ ডিসেন্ট দিয়েছেন? হ্যাঁ দিছি তো। আমরা বলছি লোয়ার হাউসে পিয়ার না হলে আপার হাউসে আমরা চাই না। জি এইটা বলছি। এরপরে যেটা হলো শোনেন, একটু বিরতি চারটা গ্রুপে পিয়ার চায় না, একটা কথা মনে রাখতে হবে, কিন্তু এইটা স্পষ্ট থাকা লাগবে। এইটা বোঝে না, ওইটা মাথায় ধরে না, এই সব কিছু না। আমরা পরিষ্কার বলেছি 4টা গ্রুপ পিয়ার চায় না। সেই 4টা গ্রুপ কারা কারা আপনার কাছে বিরতির পর এসে শুনবো। দর্শক এবার জানিয়েছি ছোট্ট আরেকটি বিরতির পর ফিরে এসে আমরা আবারও যুক্ত হবো আলোচনায়। দর্শক স্বাগত আরেকবার, দেখছেন এখন প্রকাশ। আমরা আলোচনা করছিলাম গণভোট বিতর্ক নিয়ে। আমরা ছিলাম ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন ভাইয়ের কাছে। আকন ভাই, আপনি যে কথাটি বলছিলেন যে আপনারা আসলে উচ্চকক্ষ চান নাই, উচ্চকক্ষ না চাইলে আপনারা সেই উচ্চকক্ষ চান নাই, আবার নিম্নকক্ষে পিয়ার চেয়েছেন, সব মিলে আপনারা তো। আমরা পরিষ্কার বলেছি পিয়ার আপনি চাবেন না কেন, আলোচনায় আনতে দেবেন না কেন? ওনারা যখন প্রথম একটা সুপারিশমালা প্রত্যেক দলের কাছে পাঠিয়েছে না, সেখানে কিন্তু আমরা সব জায়গায় বলছি লোয়ার হাউস আপার হাউসে পিয়ার চাই। জামাত ইসলামী আপার হাউস এইভাবে বলছে। আমরা এই কথাটা ধরিয়ে আপনি আলোচনায় আনেন না, এখানে নাটকের যাও গিয়া, কিন্তু আপনি আলোচনায় আনবেন না, এটা কথা কয় আমাদের উপর খুব চাপ আছে। এই চাপের কথা বলে এটাকে শেষ করে দিল এই ঐক্যমত্য কমিশন। আচ্ছা হ্যাঁ, আমি তো পরিষ্কার বলছি আপনাকে বুদ্ধি আন্দোলন হবে, আপনাদের পদত্যাগ দাবি, আপনাদের সেফ এক্সিট নিয়ে ঝামেলা হবে। আপনারা কি করছেন দেশটাকে? আমি বললাম যে 91টা দেশে পিয়ার আছে, উন্নত দেশ, সবগুলো কিন্তু উন্নত দেশ আমাদের। সেই যেখান থেকে ডক্টর ইনু সাহেব নোবেল পেয়েছেন নরওয়ে থেকে, সেখানে কিন্তু পিয়ার আছে। তাদের রাষ্ট্রদূতের সাথে মধ্যে কথা হয়েছে, পিয়ারটা হলে কত সুন্দর নির্বাচনটা হয়। 4টা গ্রুপ নির্বাচন এই পিয়ার চায় না। সেই 4টা গ্রুপ এক নম্বর হলো যারা নির্বাচনের নামে, এখানে তো পিয়ার হলো ভোট দেবে দলকে, মার্কাকে, কোনো ব্যক্তি থাকবে না, প্রার্থী থাকবে না। তো এখানে যারা মনোনয়ন বাণিজ্য হাজার হাজার কোটি মনোনয়ন বাণিজ্য করতে পারবে না, তারা কিন্তু এই পিয়ারটা চায় না। দ্বিতীয় নম্বর হলো যারা এখান থেকে মনোনয়ন নিয়ে স্থানীয় ব্যাপার চাঁদা কালেকশন করে, 20-25-50 হাজার কোটি টাকা দিয়ে নমিনেশনটা যখন নিয়ে গেল, তখন তারা বলে আমি 50 কোটি টাকা দিয়ে 10 কোটি টাকা দিয়ে আমি মনোনয়ন নিয়ে আসছি, এখন আমার কি করবা? তখন স্থানীয় ব্যবসায়ী, কন্ট্রাক্টর, হ্যাঁ যারা শিল্পপতি, তাদের থেকে আবার ওই লোকটা চাঁদা নেয়, ওই যে প্রার্থী যে সে লোকটা কিন্তু এই টাকাটা ওখান থেকে উঠায়। তৃতীয় নম্বর যারা হলো যাদের কোনো আসন কোনো পার্সেন্টেজ নাই, 0.5% 1% পার্সেন্টেজ নাই, তারা চিন্তা করে যে পিয়ার হলে তো আমাদের কোনো পার্সেন্টেজ নাই, আমরা ওখানে আসন পাবো না। ওরা চিন্তা করে অমুক দলের সাথে সমুক দলের সাথে 1-2 আসন নিয়ে তারা এই একটা সিট পার্টি বলে। আপনার এমন একটা ঝামেলা করছে জানেন, এই সিট পার্টিদের জ্বালায় কোনো কথা বলা যেত না। 23টা দল, এর মধ্যে একটা দল নিবন্ধন নাই, তাদেরকে ওখানে উপস্থিত করছে এবং যথাযথ মর্যাদার সাথে তাদেরকে বসাইছে। 4 নম্বরে যারা চায় না, স্থানীয় কিছু মানুষ তারা চিন্তা করে সারা বছর তো কিছু পাইলাম না, নির্বাচনের সময় একটা পাওয়ার মৌকা থাকে, এই জন্য তারাও চিন্তা করে যে আমরা পিয়ার হলে তো ওই ব্যক্তি থাকবে না, হ্যাঁ দল থাকবে, আমি পাবো না। এই 4টা গ্রুপের কারণে পিয়ার জিনিসটা আসলো না। যেটা আমি অনেক বড় বড় নেতাদের সাথে কথা বলেছি। এখন ভাই আপনাকে ধন্যবাদ। এই জন্য আমি মনে করি 1 মিনিট বলবেন, একটু হানান মাসুদের কাছে আসতে চাই। হানান মাসুদ, শেষ করতে দেন, আমাদের সময় একটু সংক্ষিপ্ত আছে, আপনার কাছে আসি একটু। যে আজকে বিএনপির নেতা মেজর হাফিজ বলেছেন যে জুলাই সনদ নয়, দেশের জন্য প্রয়োজন হচ্ছে এখন একটা নির্বাচন, জুলাই সনদের প্রয়োজন নেই। একটু সংক্ষেপে বললে ভালো হয় যে আসলে এইটা জুলাই সনদের গন্তব্য আসলে কি? উত্তর কিভাবে সংক্ষেপে দিব আমি জানি না, প্রশ্ন এত বড়। যাই হোক, ভাই যে কথা বললাম, দেখেন হচ্ছে জামাতে ইসলাম যেটা শুরু করছে, জামাতে ইসলাম ইসলামী আন্দোলন সহ পিয়ার, নিম্নকক্ষে পিয়ারের জন্য খুব রাস্তায় আন্দোলন করতেছে। সংস্কারের যে প্রপোজাল সেটা জুলাই সনদ, সেখানে যে সাইন করতো না, তাহলে যে না আমরা আমাদের যে প্রপোজাল দিছি, আমরা যে দাবি জানাচ্ছি, এই দাবি নিয়ে আলোচনাই হয় নাই, আলোচনাই হয় নাই, তাহলে কেন আমরা এই জুলাই সনদে স্বাক্ষর করবো? করতে না পারতো। দেখেন তারা হচ্ছে আবার ইসলামী আন্দোলন বলেন, জামাত ইসলামী আন্দোলন 300 আসনে 300 জনকে প্রার্থী দিয়ে দিছে, বলে যে হচ্ছে দলের মার্কাই শুধু ভোট হবে, প্রার্থীর ভোট না।
একেবারে হজবরল অবস্থায় ওনাদের রাজনীতি বুঝতে খুব কষ্ট হয় আমাদের এটা আমার তোমার বোঝার দরকার নাই। আসলে ওনারা আমার চাই আপনি আমাকে কি, বলতে বলে তোমারটা কি? তুমি বলতো মানে হচ্ছে হ্যাঁ, করে কি আর আমারটা বলে হলো কি, তোমার এটা হচ্ছে আমাদের বুঝতে আমারটা আমার কষ্ট বলতে হচ্ছে। আর যেই কথাটা বললেন যে হচ্ছে হাফিজ ভাইরা যে কথা বললেন, এটা একেবারে বিএনপির মনের কথা, ভিতর থেকে বের হয়ে আসছে। বিএনপি স্থায়ী কমিটির একজন সদস্য, হয়তো আলোচনা হয়েছে, রাতের বেলা সবাই মিলে বসছে, সেখানে আলোচনা হয়েছে, জি। ভুলে বলে ফেলছে। জি। বাস্তবতা হচ্ছে একটু বিভিন্ন কারণ দেখায় দেখায় বিভিন্ন অজুহাতে বারবার জুলাই সনদের বিরোধিতা, গণভোটের বিরোধিতা করে গেছে। আজকে ডিরেক্টলি বলেই দিছে যে হচ্ছে জুলাই সনদের দরকার নেই, নির্বাচন মানে নির্বাচন হলে আবার যে 2006 এর মতো সংকট তৈরি হবে না, বা 1994-96 যে সংকট বিএনপির কারণে তৈরি হয়েছে, 1 থেকে 6 বিএনপির কারণে তৈরি হয়েছে, এই সংকট যে বিএনপি তৈরি করবে না এর কোনো নিশ্চয়তা নেই। যে একদম সংক্ষেপে একটু দুদুবার কাছে আসি, শেষ প্রশ্ন, যে বলেছেন বিএনপির মনের কথা এটি, যে আজকে মেজর হাফিজ বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, আসলে মনের কথা এটা? এটা কোথা থেকে আপনি পাইছেন আমি জানি না। মেজর হাফিজ আজকে বলেছেন জুলাই সনদ নয়, আর নির্বাচন দরকার, জুলাই আমরা সনদ হলাম জুলাই সনদে স্বাক্ষরকারী, অনেকেই স্বাক্ষর করে নাই, তো স্বাক্ষরকারী আবার এটা অস্বীকার করতে পারে। এই ধরনের প্রশ্ন সরি করার আগে আপনি আবার পুরোটা জানার চেষ্টা করবেন, তাহলে উনি বলেছেন জুলাই সনদ নয়, নির্বাচনের ওনার আপনি স্বাক্ষরকারী হিসাবে তো এটা জানেন, জি বিএনপি ওইটা সামনে এনে এই প্রশ্নটা করলে ভালো হতো। যে বিএনপি স্বাক্ষরকারী দল, সে আবার সনদ কি করে অস্বীকার করে, তাহলে ভালো হতো না? জি তা আপনি শেষটুকু বলছেন, আগেরটুকু বললে আপনার প্রশ্ন করার কোনো সুযোগই থাকতো না, কথা বলছেন। সেই জন্য এখন যেটা আমার কাছে মানে প্রয়োজন আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে অত্যন্ত ধৈর্যের সঙ্গে গণতন্ত্র যদি আপনি আনতে চান এবং স্বৈরতন্ত্রের পতনকে মিনিংফুল করতে হয়, তাহলে আমাদেরকে অবশ্যই যে জিনিস, আমাদের যেমন নোট অফ ডিসেন্ট আছে, এটা ওই যে ঐক্যমত কমিশনের রিপোর্ট থেকে বাদ দেওয়া হয়েছে, নোট অফ ডিসেন্ট। তো এটা আমরা রাজনৈতিক কর্মসূচিতে নিয়ে যাব। যেমন পিআর যারা দাবি করছে, তারা রাজনৈতিক কর্মসূচিতে নিয়ে ইলেকশনে যাবে, আর আমরা যেতে আর তারা যেতে বা অন্য যারা যেতে, তাদের রাজনৈতিক কর্মসূচি হিসাবে তারা সেটা সরকার গঠন করবে, পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ থাকবে, তারা সংশোধনী করবে। এটা আমার কাছে মনে হয়েছে মীমাংসা। কিন্তু আমি যদি এই মীমাংসার বাইরে যাই, সেটা পলিটিক্যাল ইস্যু করতে পারি, কিন্তু তাতে খুব বেশি লাভ হবে এটা আমার কাছে মনে হয় না। জি, অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদের সঙ্গে আজকের আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের এখন প্রকাশের আয়োজন, সাথে থাকার জন্য ধন্যবাদ।